Welcome to 49 by C Thriller Club. It's highly suspicious. রক্ত, আমি রক্ত খাবো। কোথায় যাচ্ছিস তোরা? আমাকে খেতে না দিয়ে তোরা কোথাও যেতে পারবি না। আমার খুব খেতে পেয়েছে, দে দে আমাকে খেতে দে। সরে যা আমার সামনে থেকে, সরে যা। রক্ত, তাজা রক্ত, আমি রক্ত খাবো। আমার খুব খেতে পেয়েছে, আমি রক্ত খাবো। আমার খুব খেতে পেয়েছে, আমি রক্ত খাবো, রক্ত। নমস্কার, 49 বাই সি থ্রিলার ক্লাবে আজকের আড্ডায় আপনাদের স্বাগত। আজকের গল্প ভ্যাম্পায়ারের কবলে। লিখেছেন লেখক সায়ন রুদ্র। লেখক সায়ন রুদ্রের জন্ম 18 জুলাই 1992 সালে। বর্তমানে তিনি বেসরকারি সংস্থায় কর্মরত। কিশোরদের জন্য তার লেখা গল্পের বইগুলো হল ভয়ের আড়ালে, ভ্যাম্পায়ারের আগমন, পোড়ো মন্দিরের রহস্য, ভয় ও ভূত ও একটি কবিতার বই, কবিতা সমাহার, প্রকাশিত হয়েছে, যা পাঠক মহলে বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে বিভিন্ন ইউটিউব চ্যানেলে তার লেখা নানা গল্প নিয়ে অডিও স্টোরি হয়েছে এবং ভবিষ্যতেও আরও হবে এই আশা করি। তাহলে শুরু করছি আজকের রহস্য রোমাঞ্চ গল্প ভ্যাম্পায়ারের কবলে। এই গল্পের প্রধান চরিত্র সোমেশ্বর রায়, যে নিতান্তই সাধারণ একজন মানুষ। সরকারি জীবন বীমা অফিসে চাকরি করে। বাড়ির লোক বলতে স্ত্রী অনুপা এবং 11 বছরের একটি মাত্র ছেলে বিশাল, যাদেরকে সোমেশ্বর খুব ভালোবাসে। তাদের সাংসারিক জীবন বেশ সুখের, আর তাদের পরিবার মধ্যবিত্ত হলেও তারা বেশ স্বাচ্ছন্দ্যেই জীবনযাপন করে। একটা ছোট ফ্ল্যাটে তারা 3 জনে থাকে। ছেলে পাশের একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, আর তার স্ত্রী অনুপা পুরোপুরিভাবেই ঘরোয়া একজন স্ত্রী। অনুপা গ্র্যাজুয়েট হলেও কোনোদিন চাকরির চেষ্টা না করে বাইরের দায়িত্ব সোমেশ্বরের উপর সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে নিপুণভাবে ছেলে বিশালের সমস্ত দায়িত্ব এবং বাড়ির যাবতীয় কাজকর্মের দায়িত্ব সামলায়। আর এতে কোনোদিন স্বামীর প্রতি তার কোনো অভিমান বা অভিযোগ নেই, বরং সোমেশ্বরের প্রতি তার ভালোবাসা এবং ভক্তি এখনো অটুট রয়েছে। সোমেশ্বরের জীবনটা খুব সুখেই কাটছিল, কিন্তু হঠাৎ করেই একটা ছোট্ট ঘটনা তার জীবন ও তার সোনার সংসার সব ছারখার করে দিল। যদিও এই ব্যাপারটাকে ঠিক ঘটনা বলা যায় কিনা সে ব্যাপারে যথেষ্ট সংশয় রয়েছে, তবে গল্পের খাতিরে তাকে ঘটনাই বলা হচ্ছে। আর এ ঘটনার সূত্রপাত একদিন রাতের বেলায়। তখন গভীর রাত, সারা শহর ঘুমে আচ্ছন্ন। সোমেশ্বরও ঘুমোচ্ছে তার নিজের ঘরে, পাশে শুয়ে ঘুমোচ্ছে তার স্ত্রী অনুপা। বিশালও ঘুমোচ্ছে, তবে সে ঘুমোই পাশের ঘরে। হঠাৎ করে কেমন যেন একটা মৃদু চিৎকারের শব্দে অনুপার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে অনুপা দেখল সোমেশ্বর বিছানায় উঠে বসে আছে। তার ডান হাতটা তার ঘাড়ের বাম দিকে চেপে রয়েছে, আর তার হাতের ফাঁক দিয়ে টিপ টিপ করে রক্ত গড়িয়ে পড়ছে বিছানায়। কি হলো? তোমার ঘাড়ে এভাবে কাটলো কিভাবে? এই দৃশ্য দেখে অবাক হয়ে সোমেশ্বরকে কথাটা বলল অনুপা। উফ, জানি না কি সে যেন কামড়ালো বলে মনে হলো। কি যে কামড়ালো বুঝলাম না। সোমেশ্বর তার ডান হাতটা সরাতে অনুপা দেখল তার ঘাড়ের বাম দিকের অনেকখানি জায়গা বেশ গভীর একটা ক্ষতের সৃষ্টি হয়েছে, আর সেই ক্ষত থেকে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে বিছানায় পড়ছে। কি কামড়ালো এমন ভাবে?
সত্যি অবাক হবার মতোই এ ঘটনা। কারণ মশারির মধ্যে বাইরে থেকে যে কোনো পোকামাকড় ঢুকবে তার উপায় নেই। আর যদি কোনো পতঙ্গ কামড়েই থাকে তবে তাকে তো বিছানার মধ্যেই দেখা যাবে। কিন্তু এমন কোনো কীট বা পতঙ্গ কোথাও নজরে এলো না অনুপা বা সোমেশ্বরের। তুমি দাঁড়াও, আমি ক্ষতস্থানে স্যাভলন লাগিয়ে দিচ্ছি। তুলো, স্যাভলন আর মলমের সাহায্যে সোমেশ্বরের ক্ষতস্থানে ফার্স্ট এডের ব্যবস্থা করলো অনুপা। ক্ষতস্থানটায় কিছুটা যন্ত্রণাও অনুভব করলো সোমেশ্বর, কিন্তু সেটা অনুপাকে বলল না। সে ঘাড়ের যন্ত্রণা নিয়ে প্রায় সারা রাত না ঘুমিয়েই কাটালো সোমেশ্বর। ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙলো অনুপার ডাকে। সকাল হয়ে গেছে, অফিসে যেতে হবে। ঘুম থেকে উঠে তার মধ্যে একটু যেন কেমন সামান্য পরিবর্তন খেয়াল করলো সোমেশ্বর। পরিবর্তনের প্রথম কারণটাই হলো এই যে তার ঘাড়ের সেই যন্ত্রণাটা এখন একদমই নেই। তার ঘাড়ে হাত দিয়ে বুঝলো সেই ক্ষতটাও এখন আর নেই। তার ঘাড়ের বাঁদিকের পুরোটাই সব সাধারণ মানুষের মতনই মসৃণ। এই ব্যাপারটা তার এই ক্ষতটা হওয়ার মতনই অবাক করা কাণ্ড। কিভাবে, কোন প্রকার কামড়ে তার ঘাড়ে এই ক্ষতের সৃষ্টি হলো, আর কয়েক ঘন্টার মধ্যেই সেটা মিলিয়ে গেলই বা কিভাবে? সেটা সত্যিই রহস্যজনক একটা ঘটনা। তবে এর সঙ্গে আর কিছু পরিবর্তন নিজের মধ্যে খেয়াল করলো সোমেশ্বর। তার বড্ড খিদে পেয়েছে, সে কিছুতেই আর সহ্য করতে পারছে না। এই সময় তার তো খিদে পায় না, আজ কেন তার তো খিদে পাচ্ছে? সে সোজা বিছানা থেকে উঠে রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে জলের বোতলটা বার করেই ঠক ঠক করে এক বোতল জল খেয়ে নিল। এতে তার পিপাসাটা মিটলো বটে, কিন্তু খিদে সে তো এখনো রয়েই গেল। আশ্চর্য ব্যাপার তো, তার হঠাৎ করে এত খিদে পাচ্ছে কেন? এটা কি তার ঘাড়ের যন্ত্রণায় প্রায় সারা রাত না ঘুমিয়ে থাকার ফলে হয়েছে? হতেও পারে, হয়তো ঘুম হয়নি বলেই হয়েছে। ঘুমের সঙ্গে খাওয়ার তো সম্পর্ক থাকতেই পারে। সে বাথরুমে গেল, স্নান করে রেডি হয়ে অফিসে যেতে হবে, নয়তো অফিসে লেট হয়ে যাবে। একটু পরেই তো অনুপা তাকে খেতে দেবে, ততক্ষণে খিদেটা একটু সহ্য করে নিলেই হলো। দাঁত ব্রাশ করতে করতে একটা বিশেষ ব্যাপার খেয়াল করলো সে। তার হাতের নখগুলো স্বাভাবিকের তুলনায় একটু বেশি বড় লাগছে। কি, কালকে তো সে তার নখগুলো দেখেছিল, কই এত বড় ছিল না তো। একদিনে তা যত বড় হয় তার চেয়ে একটু বেশি পরিমাণ বড় হয়ে গেছে কি না, এটা সম্পূর্ণভাবে তার মনের ভুল। নিজেকে সান্ত্বনা দিল সোমেশ্বর। নখগুলো সামান্য বড় হয়েছে, নীল কাটার দিয়ে সেগুলো কেটে ফেললেই হলো। যত সব উটকো চিন্তা, এসবের কোনো মানে আছে? বাটার টোস্ট আর ডিম সেদ্ধতে ব্রেকফাস্ট সারল সোমেশ্বর। এবার অফিসে যেতে হবে, কিন্তু খিদেটা তার এখনো যায়নি। এখন তার পেটে যা খিদে রয়েছে তাতে প্রায় 10 পিস বাটার টোস্ট আর হাফ ডজন ডিম সেদ্ধ অনায়াসে পেটের ভিতরে ঢুকিয়ে ফেলতে পারে সে। অনুপাকে বললে সে হয়তো তার খাবারের ব্যবস্থা করবে, কিন্তু তাকে এখন এসব বলা যাবে না। এমনিতে সারাদিনে অনেক খাটাখাটনি চায় তার, সংসার সামলানো, ছেলেকে সামলানো, তার উপর অনুপাকে এসব বললে তার খাটনি আরো বাড়বে। তাছাড়া তার খাওয়ার ব্যাপারটা নিয়ে অনুপার মনে একটা দুশ্চিন্তাও হবে। তার চেয়ে চুপচাপ অফিসে চলে যাওয়াই ভালো। সময়ের সাথে সাথে সমস্যার খিদেটাও বেড়ে যাচ্ছে। অফিসের কাজও সে ঠিক মতন করতে পারছে না। সে যেন আর কিছুতেই খিদে সহ্য করতে পারছে না। অফিসের কাজ কিছু সময়ের জন্য স্থগিত রেখে সে বেরিয়ে এলো বাইরে। কিছু একটা খাওয়া দরকার। পাশের জগাদার মিষ্টির দোকানে গরম গরম কচুরি ভাজছে। সোমেশ্বর এই মিষ্টির দোকানে কোনো দিন ঢোকেনি, কারণ তেলে ভাজা জাতীয় খাবার আর মিষ্টি কোনোটাই সোমেশ্বরের তেমন পছন্দের নয়। আজ সে এই দোকানে ঢুকে দুটো কচুরি খেলো, খুবই ভালো লাগলো খেতে। এইভাবে সে এক এক করে 18টা কচুরি খেলো। এবার যেন তার খিদেটা একটু মিটেছে বলে তার মনে হলো।
কচুরির টাকাটা মিটিয়ে দিয়ে সে চলে এলো অফিসে। এবার সে অফিসের কাজ শান্তি মতন করতে পারবে। কিন্তু ঘন্টা দুয়েক পরেই যে আবার তার খিদেটার মাথাচাড়া দিয়ে উঠবে সেটা হয়তো সে ভাবতে পারেনি। আবার তার সে আগের মতো প্রচন্ড খিদে পেতে শুরু করলো। খিদেতে তার পেট ব্যথা শুরু হয়ে গেছে। কিন্তু লাঞ্চের সময় হতে এখনো আধ ঘন্টা দেরি। কিন্তু এখনই তার ভাতের হোটেলে যাওয়া দরকার। লাঞ্চ পর্যন্ত অপেক্ষা করা যাবে না। তবে এর আগের একটা ছোট্ট ঘটনার কথা বলে নেওয়া দরকার। ঘন্টাখানেক আগের কথা, সোমেশ্বর তখন তার টেবিলে বসে কাজ করছে। হঠাৎ একটা কথা তার কানে গেল। বিশেদা, আপনার হাতটা যে কেটে গেছে। সোমেশ্বরের আওয়াজ শুনে পিছন দিকে তাকিয়ে দেখলো কাজ করতে করতে কেমন যেন বিশেদার বাঁ হাতের কনুইয়ের কাছে একটা জায়গায় একটু ছুঁড়ে গেছে। বিশেদা মানে বিশ্বরঞ্জন বসু, সোমেশ্বরের চেয়ে 2 বছরের সিনিয়র। সবাই বিশেদা বলেই ডাকে। তার পাশের টেবিলে বসে কাজ করে। তার হাতটা বেশ ভালোই ছুঁড়ে গেছে, রক্ত বেরোচ্ছে। জুনিয়র স্টাফ বিপ্লব তাড়াতাড়ি লাল ওষুধ আর তুলো নিয়ে চলে এলো। বিপ্লব ছেলেটা বেশ চটপটে আর কাজের। সোমেশ্বরও বিশেদার সামনে এসে দাঁড়ালো, যদি কিছু দরকার হয়। তবে তার হঠাৎ করে এমন কেন মনে হচ্ছে? বিশেদার হাতের রক্ত দেখে তার মনে উদ্বেগ নয়, বরং এক অদ্ভুত রকমের পিপাসার সৃষ্টি হচ্ছে। আর সেটা কিছু নয়, রক্তের। মানুষের রক্ত বোধহয় খুবই সুস্বাদু হয়। একবার যদি এই রক্ত পান করা যেত। মনে মনে এসব কথাই ভাবছিল সোমেশ্বর। ধীরে ধীরে সে এগিয়ে যেতে লাগলো বিশেদার দিকে। কিন্তু বিপ্লব বিশেদার হাতে লাল ওষুধ লাগিয়ে দিতেই নিজের লোভটা সংবরণ করে নিল সোমেশ্বর। এটা কি ভাবছিল সে? সত্যি সে পারেও বটে। মাথাটা কি একেবারেই গেছে? প্রতিদিন যা ভাত খায় তার চেয়ে আজ প্রায় 4 গুণ বেশি ভাত খেলো সোমেশ্বর। সঙ্গে প্রতিদিন যা নেয়, অর্থাৎ ডাল, তরকারি, মাছ, চাটনি আর টক দইয়ের সাথে সে আরো 2 বাটি তরকারি আর 1 প্লেট চিকেন আজ বেশি খেলো। এত খাওয়ার পর তার মধ্যে আর কোনো অস্বস্তি ভাব নেই, যেন এই খাবারটাই তার প্রতিদিনের খাবার। পকেটে যা টাকা ছিল তার বেশিরভাগটাই আজ ভাতের হোটেলে দিয়ে দিতে হলো তাকে। রোজই যদি এই রকম খিদে থাকে তার, তবে তো তাকে রীতিমতো বিপদে পড়তে হবে। মাসের শেষ, স্যালারিও হতে এখনো প্রায় 10 দিন বাকি আছে। বাকি দিনগুলো কিভাবে চালাবে সে? সন্ধ্যাবেলা বাড়িতে চায়ের সাথে 8টা বিস্কুট খেলো সোমেশ্বর। অনুপা খানিকটা অবাক হলো তার এই খাওয়া দেখে। কারণ সোমেশ্বর চায়ের সাথে 1টা বা খুব বেশি হলে 2টো বিস্কুট খায়। এতগুলো বিস্কুট তো সে কখনোই খায় না। অনুপা ভাবলো আজ হয়তো অফিসে একটু কাজের চাপটা বেশিই ছিল, তাই খিদেটা একটু বেশিই ছিল, তাই হয়তো অতগুলো বিস্কুট সে খেয়ে নিয়েছে। কিন্তু সোমেশ্বরের পেটের মধ্যে যে আগুন জ্বলছে, সামান্য কয়েকটা বিস্কুটে যে সে আগুন নেভার নয়, সেটা অনুপার জানা ছিল না। প্রায় ঘন্টাখানেকের উপর খিদে চেপে রেখে ডিনার খেতে বসলো সোমেশ্বর। এতক্ষণ সে তার নিজের ঘরেই খিদের জ্বালা সহ্য করে শুয়েছিল। প্রতিদিন অফিস থেকে বাড়ি ফিরে সে নিজের ঘরে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিশালের ঘরে যেত। তার পড়া দেখিয়ে দিত, এছাড়া নানা বিষয় নিয়ে গল্পগুজব করতো বিশালের সাথে। আজ সে যায়নি বিশালের ঘরে। খিদেতে আর না থাকতে পেরে ঘরেই শুয়েছিল। তাই অনুপা আর বিশাল দুজনের কাছেই সোমেশ্বরের আজকের দিনের চালচলন কেমন যেন সন্দেহজনক মনে হলো। ডাইনিং টেবিলে 3 জনে একসাথেই খেতে বসলো। সারাদিন সকলে আলাদা আলাদা জায়গায় থাকে, তাই ডিনারটা 3 জনে একসাথেই খায়। ডিনারে সোমেশ্বর খায় 3টে রুটি আর তরকারি। আজ সোমেশ্বরকে রুটি দেওয়ার সঙ্গে সঙ্গেই শেষ রুটি 3টি, সঙ্গে তরকারিও। খিদের তাড়নায় একটু বেশি তাড়াতাড়ি খেয়ে নিয়েছে সে তার খাবার। আর একটা রুটি হবে? অনুপাকে কথাটা বলল সোমেশ্বর। একটা রুটি অবশ্য অতিরিক্ত হবে,
কারণ অনুপা সবসময় হিসেব করে একটা রুটি বেশি করে। সোমেশ্বর 3টে, অনুপা 3টে, আর বিশাল 2টো, মোট 8টা রুটি। আর অনুপা প্রতিদিন করে 9টা রুটি। সোমেশ্বরকে রুটিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই সে খেয়ে নিল রুটিটা, সাথের তরকারিও শেষ। মানে বলছিলাম ওই আর একটা রুটি হবে। একটু লাজুক হয়েই কথাটা বলল সোমেশ্বর, যদিও তার চাইতে ভীষণ লজ্জা করছে, কারণ সে জানে আর অতিরিক্ত রুটি একটিও নেই। তবুও না চেয়ে যে সে আর পারছে না, তার পেটের মধ্যে যে আগুন জ্বলছে। অনুপা অর্থাৎ কি করবে? সোমেশ্বরের যে বড্ড খিদে পেয়েছে সেটা তার অনুরোধেই বোঝা যাচ্ছে। অনুপা তার থেকে একটা রুটি নিয়ে সোমেশ্বরকে দিল। সোমেশ্বর সেটাও গোগ্রাসে খেয়ে নিল। তার খাওয়া দেখেই অনুপা বুঝতে পারল যে সে তার ভাগের আরও 2টি রুটি যদি সোমেশ্বরকে দিয়েও দেয় তবে সে সেটাও খেয়ে ফেলবে, কিন্তু তাহলে তাকে সারা রাত না খেয়েই কাটাতে হবে। মা, আমার না আজকে 2টো রুটি খেতে ইচ্ছা করছে না। কথাটা বলল বিশাল। আমি এক কাজ করি, একটা রুটি বাবাকে দিয়ে দিই। এই নাও বাবা, রুটিটা খেয়ে নাও তো। বিশাল একটা রুটি সোমেশ্বরের থালায় দিয়ে দিল। সোমেশ্বর কোনো বাক্য ব্যয় না করে রুটিটা খেয়ে নিল। অনুপা ভালো করেই বুঝতে পারল বিশাল সোমেশ্বরকে রুটিটা দিল তার খেতে ইচ্ছে করছে না বলে নয়, সোমেশ্বরের ওরকম রাক্ষুসে খাওয়া দেখে তবেই তাকে দিয়েছে। অনুপা বিশালের আচরণে যেমন খুশি হলো তেমনি অবাক হলো সোমেশ্বরের আচরণ দেখে। যে ছেলেকে সোমেশ্বর এতটা ভালোবাসে সে না খেয়ে বাবার পাতে খাবার তুলে দিল, আর সোমেশ্বর সে খাবার কিভাবে খেতে পারল? আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? বেডরুমে ড্রেসিং টেবিলের সামনে ক্রিম মাখতে মাখতে সোমেশ্বরকে কথাটা বলল অনুপা। সোমেশ্বর তখন খাটের উপর আধশোয়া অবস্থায় বসে একটা গল্পের বই পড়ছে। তার খিদে তখনও যায়নি, তবুও সে পরিবারের সামনে যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করছে। কই কিছু না তো। কথাটা সোমেশ্বর বলল ঠিকই, তবে তার মধ্যে যে এখন একটা অস্বাভাবিকত্ব কাজ করছে সেটা তো সে ভালো করেই বুঝতে পারছে। তার ক্ষুধাবোধ এখন চরমে। হাত ও পায়ের নখগুলো অস্বাভাবিক রকমের বেড়ে গেছে। দাঁতে একটু ব্যথা অনুভব করছে, বোধহয় আক্কেল দাঁত উঠবে। শরীরের এরকম অস্বস্তি সত্ত্বেও তার কিছু হয়নি, এটা সে কিভাবে বলবে? যদি কিছু হয়ে থাকে, পরশু রবিবার আছে, একটা ভালো ডক্টরের সাথে কনসাল্ট করে নাও না। কথাটা বলল অনুপা। সত্যিই সোমেশ্বরের ডাক্তার দেখানোর প্রয়োজন আছে। তার এই খিদের অসুখ না সারলে সত্যিই মুশকিল হয়ে যাবে, শারীরিক দিক থেকে আর ফাইন্যান্সিয়াল দিক থেকেও বটেই। রাত তখন 11টা, সারা শহর ঘুমে আচ্ছন্ন, কিন্তু সোমেশ্বরের চোখে ঘুম নেই। খিদে তার পেট জ্বলছে। নিঃশব্দে বিছানা ছেড়ে উঠে গেল সোমেশ্বর। রান্নাঘরে গিয়ে ফ্রিজটা খুলে দেখল সোমেশ্বর। আশ্চর্য, ফ্রিজে অন্যদিন খাবার থাকলেও আজ শুধু 1 বোতল জল ছাড়া আর কোনো খাবারই ফ্রিজে নেই। ঢক ঢক করে বোতলের জলটা খেয়ে নিল সে। আজ খিদের সাথে আর কিছুতেই সে পেরে উঠছে না। অনুপাকে ডেকে কিছু একটা কি বানিয়ে দিতে বলবে? সারাদিন খাটাখাটানির পর বেচারি ঘুমোচ্ছে, তাকে কি ডাকা ঠিক হবে? কিন্তু কি করবে, সেও যে নিরুপায়। অনুপা, অনুপা। অনুপার মাথার কাছে দাঁড়িয়ে আস্তে আস্তে দুবার তাকে ডাকলো সোমেশ্বর। অনুপা এখন অঘরে ঘুমোচ্ছে। সোমেশ্বরের ডাকে অনুপার ঘুমে বিন্দু মাত্র ব্যাঘাত ঘটেনি। অনুপা। অনুপার গায়ে হাত দিয়ে প্রায় একরকম ধাক্কা দিয়ে তাকে ডেকে তুলল সোমেশ্বর। ধড়মড় করে বিছানায় উঠে পড়ল অনুপা। কি হচ্ছে? কি হচ্ছে? সোমেশ্বরের এই রকম আচমকা ডাকে বিছানায় বসে
অবাক হয়ে সোমেশ্বরকে কথাটা বলল অনুপা। বলছিলাম কিছু একটা রান্না করো না, আমার খুব খিদে পাচ্ছে। হেটি, তো তো তোমার হাতের নখগুলো এত বড় হয়ে যাচ্ছে কি করে? অনুপাকে অনুরোধের সুরে রান্না করার কথাটা বলতে যাচ্ছিল সোমেশ্বর, কিন্তু তার আগেই সোমেশ্বরকে কথাটা বলে উঠল অনুপা। অনুপার কথায় সোমেশ্বর হাতের দিকে তাকিয়ে দেখল সত্যি তার নখগুলো প্রায় 8 আঙুল লম্বা হয়ে গেছে। কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? ভয়ে আর উত্তেজনায় বিছানা থেকে এক প্রকার ছিটকেই 2 হাত দূরে দাঁড়িয়ে পড়ল অনুপা। তুমি আমার সমীর নাও, কিছুতেই তুমি সমীর হতে পারো না। বেডরুমের দরজা খুলে বাইরের ঘরে বেরিয়ে এলো অনুপা। সোমেশ্বর, যাকে অনুপা ভালোবেসে সমীর বলে ডাকে, সেও দৌড়ে এসে অনুপার হাতটা ধরে ফেলল। অনুপা, কোথায় যাচ্ছ? তুমি বিশ্বাস করো। অনুপা সমীরের কোনো কথা শোনার আগেই জোর করে তার হাতটা ছাড়িয়ে নিল। সোমেশ্বর টাল সামলাতে না পেরে মেঝের উপর বসে পড়ল। অনুপা মোবাইলে কোনো একটা নম্বরে কল করতে যাচ্ছিল। আমার খুব খেতে পেয়েছে, আমি রক্ত খাবো, রক্ত। এমন সময় একটা গলার আওয়াজ শুনে আচমকাই তার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। রক্ত, লাল রক্ত। এটা সমীরের গলার আওয়াজ, কিন্তু এই আওয়াজটা অত্যন্ত গম্ভীর আর ভয়ার্ত হয়ে উঠেছে, যেন এটা তার নিজস্ব গলার আওয়াজই নয়, তার সঙ্গে মিশেছে কোনো শয়তানের গলার আওয়াজ। সোমেশ্বরের ধারালো নখের আঁচড়ে অনুপার হাতের কিছুটা অংশ ছড়ে গেছে, সেখান থেকেই রক্ত বেরোচ্ছে, আর সেই রক্তের দিকেই লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সোমেশ্বর। সোমেশ্বর উঠে দাঁড়ালো। তার মাথাটা সে একবার বাঁ দিকে একবার ডান দিকে দুলিয়ে নিল। তার মুখের ভাব বদলে গেছে, দৃষ্টিতে একটা শয়তানি চাহনি ফুটে উঠেছে। ধীরে ধীরে সে এগিয়ে আসতে লাগলো অনুপার দিকে, আর গম্ভীর গলায় বলে উঠল, রক্ত, আমি রক্ত খাবো। সোমেশ্বর ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো অনুপার দিকে। একদম কাছে আসবে না সমীর, একদম না। বিশাল, বিশাল। জোরে চেঁচিয়ে ছেলে বিশালকে ডাকলো অনুপা। সে ভালো করেই বুঝতে পেরেছে যে তার সমীরের মধ্যে এখন শয়তানে ভর করেছে। যে করেই হোক তাকে সমীরের হাত থেকে নিজেকে রক্ষা করতেই হবে। রান্নাঘরের প্যাসেজের কাছে সে আসতেই হাতের সামনে থাকা ফ্রাইং প্যানটা তুলে সে ছুঁড়ে মারল সমীরের কপাল লক্ষ্য করে। প্যানটা সমীরের কপালে এসে লাগতেই তার আঘাতে জ্ঞান হারালো সোমেশ্বর। অনুপার ডাকে ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলে বেরোলো বিশাল। ঘর থেকে বেরিয়ে দেখল তার মায়ের ছোড়া ফ্রাইং প্যানের আঘাতে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে রয়েছে সোমেশ্বর। সে ছুটে গেল তার বাবার কাছে। বাবা, 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 তোমার কি হয়েছে? মা, তুমি বাবাকে মারলে কেন? ব্যাপারটা বুঝতে না পারায় এখন বিশালের কাছে পুরোটাই আশ্চর্যজনক বলে মনে হচ্ছে। বিশেষ করে যে মা বাবাকে সে কোনোদিন ঝগড়া পর্যন্ত করতে দেখেনি, সেখানে এমন একটা হাতাহাতির ঘটনায় সে রীতিমতন অবাক হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। না বিশাল, তোর বাবার কিছু হয়নি। বিশালের কাছে এসে তার হাতটা ধরে তাকে কথাটা বলল অনুপা। চল বিশাল, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। বিশালকে টেনে বুকের কাছে নিয়ে নিল অনুপা। আমরা অনেক অনেক দূরে চলে যাব। বিশালকে এক প্রকার প্রায় টেনেই দরজার কাছে নিয়ে গেল। আর অনুপা বুঝতে পারল এ বাড়িতে থাকলে তার আর বিশালের পক্ষে দুজনের পক্ষেই সমূহ বিপদের সম্ভাবনা আছে। মা, আমরা বাবাকে ছেড়ে কোথায় যাচ্ছি? আমরা কেন চলে যাচ্ছি? বিশালের কোনো কথার জবাব না দিয়ে অনুপা বিশালকে এক প্রকার টানতে টানতেই দরজার বাইরে নিয়ে এসে দরজার হাতলটা ধরে সবে টানতে যাবে, এমন সময় তাদের দুজনের সামনেই এক অত্যাশ্চর্য ঘটনা ঘটল। তাদের সামনে লাফ দিয়ে দাঁড়িয়ে তাদের পথ অবরোধ করে দাঁড়ালো সোমেশ্বর। অনুপা অবাক হয়ে দেখল
এ যেন তার চেনা সমীর একেবারেই নয়, বরং মনে হচ্ছে অন্য কোনো প্রজাতির মানুষরূপী বন্য জন্তু এসে ঢুকেছে তাদের ঘরে। কোথায় যাচ্ছিস তোরা? প্রায় এক প্রকার চেঁচিয়ে উঠল সোমেশ্বর। আমাকে খেতে না দিয়ে তোরা কোথাও যেতে পারবি না। আমার খুব খিদে পেয়েছে, দে আমাকে খেতে দে। আমার খুব খেতে পেয়েছে, আমি রক্ত খাবো। বাবা তুমি এসব কি বলছো? বাবা কি বলছো? সোমেশ্বরের কথাতে অবাক হয়ে তার সামনে এসে দাঁড়িয়ে কথাটা বলল বিশাল। সরে যা আমার সামনে থেকে। বিশালের ডান কানটা ধরে তাকে প্রায় এক প্রকার রান্নাঘরের প্যাসেজের দিকে ছুঁড়ে ফেলল সোমেশ্বর। পড়ে গিয়ে দেওয়ালে লেগে কপাল ফেটে গেল বিশালের। ডান হাঁটুতে এক প্রকার চোটও ভালো রকমের পেল সে। বিশাল, বিশাল! বিশালের সামনে দৌড়ে এলো অনুপা। বিশালের কপালে হাত দিয়ে তার সামনে বসে পড়ল সে। তুমি কি মানুষ সমীর? এভাবে কেউ কাউকে মারে? চিৎকার করে সোমেশ্বরকে তিরস্কার করতে লাগলো অনুপা। রক্ত, তাজা রক্ত, আমি রক্ত খাবো। আমার খুব খেতে পেয়েছে, আমি রক্ত খাবো। অনুপার কথায় ভ্রুক্ষেপ না করে লোভী পিশাচের মতন বিশালের দিকে এগিয়ে যেতে লাগলো সোমেশ্বর। তার লক্ষ্য এখন বিশালের ফেটে যাওয়া কপালের সেই রক্ত। মুখ থেকে তার জিভটা বার করে সে একবার তার ঠোঁটের চারপাশে বুলিয়ে নিল। সমীর, সমীর, কাছে এগোবে না, একদম না। ও তোমার ছেলে, ও তোমার ছেলে সমীর। সমীরের অভিপ্রায় বুঝতে পেরে তার চলার পথ অবরোধ করে দাঁড়ালো অনুপা। কিন্তু সমীর এখন তো পিছু হটবার পাত্র নয়। ধাক্কা দিয়ে অনুপাকে নিজের পথ থেকে সরিয়ে দিল সে। তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল অনুপা। আমার খুব খিদে পেয়েছে, আমি রক্ত খাবো। সমীর ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো বিশালের দিকে। অনুপা তখন উঠে দাঁড়িয়ে সমীরকে আঘাত করার জন্য কিছু একটা খুঁজছে। না বাবা, না, না বাবা, না। বিশাল বুঝতে পারছে তার বাবার তার নেই। আগের শান্ত মিশুকে হাসি খুশি ভালো বাবাটা নেই। এ যেন সম্পূর্ণ এক অন্য মানুষ। সে প্রচন্ড হিংস্র আর ভয়ানক। সে এখন কি করবে? ছুটে যে ঘর থেকে বেরিয়ে পালাবে সেটাও তো পারছে না, কারণ পড়ে গিয়ে তার হাঁটুতে প্রচন্ড লেগেছে আর পায়েও টান লেগেছে, যার কারণে তার উঠে দাঁড়াতে অসুবিধে হচ্ছে। সমীর বিশালের সামনে হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল। সে তার জিভটা বার করে বাড়িয়ে দিল বিশালের কপালে ফেটে গিয়ে সেই রক্ত লক্ষ্য করে। হঠাৎ করে সমীরের গলার ডান দিকে একটা ছোড়া ঢুকে গেল। রক্ত বেরিয়ে এলো তার গলা দিয়ে, মেঝের উপর পড়ে গেল সমীর। ছোড়াটা সমীরের গলা বিদ্ধ করেছে অনুপা, আর সেটা বিশালকে এই শয়তান দানবের হাত থেকে রক্ষা করতে। বাবা, বাবা চোখ খোলো বাবা। মা দেখো, বাবা চোখ খুলছে না। বাবা ওঠো, বাবা ওঠো। সমীরকে হাত দিয়ে ঠেলতে ঠেলতে কথাটা বলল বিশাল। তোর বাবা আর কোনোদিনও উঠবে না। শান্ত গম্ভীর গলায় বিশালকে কথাটা বলল অনুপা। তোর বাবা মারা গেছে। পরের দিন সকালবেলা স্বামীকে খুনের অপরাধে অনুপার হাতে হাত কড়া পরিয়ে তাকে থানায় নিয়ে যাচ্ছে একজন লেডি অফিসার। ঘর থেকে সোমেশ্বরের ডেড বডি বার করে সেটাকে পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। বাড়ির আশেপাশের প্রতিবেশীরা সবাই বাড়ির সামনে জড়ো হয়ে গেছে। বিশালকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন প্রতিবেশী আশুতোষ বাবুর স্ত্রী প্রতিমা দেবী। আন্টি, আন্টি, ওরা মাকে কোথায় নিয়ে যাচ্ছে? ওদেরকে মাকে ছেড়ে দিতে বলো না, বলো। কোথাও না বাবা। বিশালকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে কথাটা বললেন প্রতিমা দেবী। শোনো, এসো এসো আমার কাছে এসো। হ্যাঁ শোনো, এখন থেকে তুমি আমাদের কাছে থাকবে, কেমন? তোমার কোনো ভয় নেই, তুমি চিন্তা করো না। দেখবে ওরা তোমার মাকে ঠিক ছেড়ে দেবে, কেমন?
কি কি হলো কি মানিক বাবু? হঠাৎ করে প্রতিবেশী মানিকবাবুর গলায় একটা মৃদু আর্তনাদ শুনে কথাটা তাকে বললেন প্রতিবেশী জগন্নাথ বাবু। মানিকবাবু তার নিজস্ব স্বাভাবিক ভাষায় বলে উঠলেন, ঘরের কাছে কি একটা কামড়াইলে যেন মনে হইল। ওফ, কি যে কামড়াইল! দেখো দেখো, একদম রক্ত বার কইরা দিয়েছে। এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন লেখক সায়ন রুদ্রের কলমে ভ্যাম্পায়ারের কবলে। গল্পের সূত্রধর আমি, রাজ চট্টোপাধ্যায়। গল্পের কথকের ভূমিকায় অশোক, সোমেশ্বর রায় শ্রীকান্ত, অনুপা সুপ্রিয়া, বিশাল রাজদীপ, বিপ্লব সৌগত, প্রতিমা দেবী কৃষ্ণকলি, মানিকবাবু সৌগত, জগন্নাথবাবু শুভম। সম্পূর্ণ গল্পের পর্ব পরিচালনা করেছে শুভম। পোস্টার ডিজাইনিং, সাউন্ড এডিটিং ও মিক্সিংয়ে প্রলয় ও শুভম। সম্পূর্ণ গল্পটি শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরের সপ্তাহে ঠিক এই সময় আরও একটি গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, এবং গল্পটি শুনে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।